Hello and welcome to Captain Squad, sponsored by Expedition Science Club, the one mass of the believers. আমি বিশাল and আজকে আমাদের সঙ্গে আছে অন্তরা পাল। অন্তরা, ওয়েলকাম টু ক্যাপ্টেন স্কোয়াড। থ্যাংক ইউ। সো অন্তরা, সব থেকে আগে আমি তোমার থেকে জানতে চাইবো যে একটু নিজের ব্যাকগ্রাউন্ড মিনস তুমি তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি ছিল, এটা রিলেটেড তুমি একটু যদি বলতে পারো। আমি অন্তরা পাল। আমি পিএসসি দ্বারা আয়োজিত আইসিডিএস সুপারভাইজার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে একটি আইসিডিএস প্রজেক্টে কর্মরত আছি। পরীক্ষাটা প্রথমত 3টি ধাপে হয়। প্রথম ধাপ হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা হয়, তারপরে মেন্স এক্সাম হয়, তারপরে পার্সোনালিটি টেস্ট হয়। এবার প্রিলিমিনারি পরীক্ষাটা জাস্ট কোয়ালিফাইং নেচার, কিন্তু প্রিলিমিনারি যারা সিলেক্ট হবে তারা মেন্সের জন্য মেন্স পরীক্ষা তারা দিতে পারবে। এবার মেন্স এবং পার্সোনালিটি টেস্ট মিলিয়ে যে কাট অফটা যাবে তার উপর বেস করেই তারা জবটা পাবে। এবার প্রিলিমিনারি পরীক্ষাটা মূলত 100 মার্কসের হয়, আর মেন্স পরীক্ষাটা হয় 400 মার্কস। এটা পুরোটাই ডেসক্রিপটিভ হয়। আর পার্সোনালিটি টেস্ট হয় 50 মার্কসের। প্রিলিমিনারি পরীক্ষায় জেনারেলি থাকে হচ্ছে অ্যারিথমেটিক পার্টটা, যেটা সম্পূর্ণ 9-10-এর অ্যারিথমেটিকটা, যেটা 9-10 অব্দি অ্যারিথমেটিক প্র্যাকটিস করলে জেনারেলি হয়ে যায়। আর থাকে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, এবং থাকে হচ্ছে রিজনিং। আচ্ছা, প্রিলিমিনারিতে এই 3টে পার্টই মূলত থাকে। যেমন আমাদের সময় যেমন প্রিলিমিনারিতে অ্যারিথমেটিক পার্টটাই বেশি এসেছিল। আচ্ছা, তারপরে আমি যাচ্ছি হচ্ছে মেন্স এক্সামে। মেন্স এক্সামে ফার্স্ট পেপারে থাকে ইংলিশ, সেকেন্ড পেপারে থাকে হচ্ছে বেঙ্গলি, থার্ডে থাকে হচ্ছে জিকে অ্যান্ড জিএস, অ্যান্ড ফোর্থে থাকে হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড রিজনিং। পুরোটাই আমি যেটা বললাম, মেন্সের পুরোটাই ডেসক্রিপটিভ হয়। যেমন ইংলিশের মধ্যে জেনারেলি আমাদের যেটা ছিল সেটা হচ্ছে পেসি রাইটিং ছিল, তারপরে একটা রিপোর্ট ছিল, আর ট্রান্সলেশন ছিল। বেঙ্গলির ক্ষেত্রেও সেম জিনিস ছিল। আর জিকে আর জিএস এর ক্ষেত্রে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু ডেসক্রিপটিভ হয়। আমরা জেনারেলি যখন কম্পিটিটিভ প্রিপারেশন নিই তখন কিন্তু আমরা সাধারণত এই জাস্ট এমসিকিউ বেসডের উপরই আমরা জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্সটার প্রিপারেশনটা নিই। আমি এমসিকিউ জানবো অতি অবশ্যই ভালো কথা, কিন্তু ডেসক্রিপটিভটার জন্য আমাকে কিন্তু সেইভাবে প্রিপেয়ার থাকতে হবে, কারণ যে কোনো জায়গা থেকে কিন্তু আমাকে ওটার ডেসক্রিপটিভ রাইটিংটা লিখতে হবে। আর একটা হচ্ছে অ্যারিথমেটিক আর রিজনিং। যেটা অ্যারিথমেটিক আমি যেটা বললাম, অ্যারিথমেটিক মাধ্যমিক লেভেলের থাকে, যেটা নিয়ে কোনো সমস্যা হবে না। আর রিজনিংও আমরা যেরকম জেনারেলি প্র্যাকটিস করে থাকি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য, তার উপরই রিজনিংটা থাকে, তা নিয়ে কোনো সমস্যা হবে না। পার্সোনালিটি টেস্টে তো অবশ্যই নিজের ইন্ট্রোটা দিতে হয় সবার ফার্স্ট। আরেকটা হচ্ছে, এবার আমি যেটা অবজার্ভ করেছি, যেই ব্যাকগ্রাউন্ডের হয় তাকে কিন্তু অপোজিট ব্যাকগ্রাউন্ডটার থেকে বেশি কোশ্চেন ধরা হয়। যেমন আমি যেরকম ছিলাম, আমি বিএসসি বটানি অনার্স ছিলাম, কিন্তু আমাকে বেশি কোশ্চেন কিন্তু করা হয়েছিল পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ইকোনমি থেকে। এছাড়াও আমি আগে যেহেতু একটি কন্ট্রাকচুয়াল জব করতাম, সেই জব রিলেটেডও আমাকে কোশ্চেন করা হয়েছিল। প্লাস পার্সোনালিটি টেস্টের জন্য আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমি যেই জবটার জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি সেই জব প্রোফাইলটা সম্বন্ধে আমাকে খানিকটা ধারণা কিন্তু রাখতে হবে। তা না হলে কিন্তু ওনারা কিন্তু অনেক সময় জিজ্ঞেস করেন সেই জব প্রোফাইলটা সম্বন্ধে। পুরোপুরি ধারণা না হলেও কিছুটা ধারণা থাকলেও যেন আমাকে সেই মুহূর্তে আমি যেন সেটার উত্তরটা দিতে পারি, যে এই জব প্রোফাইলটায় কি করতে হয় না করতে হয়, এর উদ্দেশ্যটা কি, এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে আমি জিজ্ঞেস করবো তোমার থেকে অন্তরা যে তোমার ফার্স্ট ডে বেসিক্যালি জবের কিরকম তোমার ফিল হয়েছিল, হাউ ওয়াজ ইয়োর ফার্স্ট ডে অ্যাট দ্য জব, অ্যান্ড তারপরে একটু জব প্রোফাইল রিলেটেড যদি তুমি একটু ব্রিফলি ক্যান্ডিডেটদের বলতে পারো। ওয়েল, ফার্স্ট ডে জবের এক্সপিরিয়েন্স আমার খুবই ভালো হয়েছিল। প্রথম এই জবের সূত্রে আমার প্রথম কোনো ব্লকে গিয়ে কাজ করা। এবার মানে প্রথম ভাবতাম যে কোথায় পোস্টিং হবে, কীরকম কী হবে না হবে, কিন্তু অফিসের সবার সহযোগিতায় আমার ভালোই লেগেছে জায়গাটা, এবং কাজের পরিধিটাও আমার বেশ ভালোই লেগেছে। যদি আমি বলি যে আমাদের এক্স্যাক্টলি কাজটা কি, সেটা হচ্ছে যে আমাদের সুপারভাইজারের আন্ডারে বেশ কয়েকটা আইসিডিএস সেন্টার থাকে,
কোথাও 25টা, কোথাও যেখানে যেরকম সেন্টার আছে তার উপর বেস করে এক একজনের আন্ডারে 60-65টাও থাকে কিংবা তার অধিকও থাকে। সেই সেন্টারগুলোকে মেনলি সুপারভাইজ করা, সেই সেন্টারগুলোর সমস্ত কাজকর্ম ঠিকঠাক চলছে কিনা, বা সেই সেন্টারের যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করা। আর এখন মূলত আরেকটা যেটা জিনিস অ্যাড হয়েছে সেটা হচ্ছে চাইল্ড ম্যারেজটা এখন খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেটাও কিন্তু আমাদের চাইল্ড ম্যারেজটা প্রিভেনশনের জন্য আমাদেরও কিন্তু যথেষ্ট চেষ্টা করতে হয়। এবং চাইল্ড ম্যারেজ এবং চাইল্ড লেবারটাও এখন একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেই ব্যাপারটাও কিন্তু আমাদেরকে দেখতে হয়। ওকে, তো এরপরে আমি জিজ্ঞেস করবো তোমাকে অন্তরা, বা এই জবের বেসিক্যালি প্রমোশনাল অ্যাসপেক্টসগুলো, মিনস কিরকম জবের প্রমোশন অ্যাসপেক্টসগুলো, এটা একটু যদি তুমি ব্রিফলি বলতে পারো। আইসিডিএস সুপারভাইজারের পরেই আমরা প্রমোশন যদি পাই তাহলে আমরা এসিডিপিও হব। এসিডিপিওর পরে আমরা যদি প্রমোশন পাই তাহলে কিন্তু আমরা সিডিপিও হব, যেটা কিন্তু ডাব্লিউবিসিএস গ্রুপ 3 পোস্টের আন্ডারে পড়ছে। এবার আমি একটু ডিটেলসে জানতে চাই তোমার থেকে, মিনস তোমার যে অ্যাডভাইসগুলো থাকবে, আর বা বেসিক্যালি রিলেটেড টু দ্য প্রিলিম স্ট্র্যাটেজি তুমি বলতে পারো, বা মেন্সের স্ট্র্যাটেজি, তুমি কি বুক লিস্ট ফলো করেছিলে, বা তুমি কোনো অফলাইন বা অনলাইন কোচিং নিয়েছিলে বা সেলফ স্টাডি করেছিলে, এই রিলেটেড একটু যদি তুমি ডিটেলসে জানিয়ে দাও মানে অ্যাসপিরেন্টসদের। তো আমি পুরোটাই কিন্তু সেলফ স্টাডি করেছিলাম। সেলফ স্টাডির ক্ষেত্রে আমি তো বললাম যেটা অ্যারিথমেটিকের প্রিপারেশন, আমার মূলত মাধ্যমিক লেভেলের যেটা অ্যারিথমেটিক হয় সেটার প্রিপারেশনই নিয়েছিলাম। মাধ্যমিক লেভেলের ম্যাথটাই জেনারেলি ফলো করা হয়, সেই ওয়াইজ যে কোনো বই থেকেই করতে পারেন। সেটা হচ্ছে আর.এস. আগরওয়াল থেকেও করতে পারেন, বা এমটায়রাও করতে পারেন, বা আদৌ যেটা আমাদের অনেকেই ফলো করে সেটা হচ্ছে ছায়া চ্যালেঞ্জার্স আছে একটা বেঙ্গলি ভার্সনে, সেটাও ফলো করতে পারেন। আরেকটা হচ্ছে আইসিডিএস এর জন্য যদি আরেকটা বুক, খুবই ইম্পর্টেন্ট একটা বুক হচ্ছে ক্র্যাক আইসিডিএস, যেটা হচ্ছে লীলা রয়ের লেখা সম্ভবত বইটা। রিজনিং এ তো ভার্বাল নন ভার্বাল দুটো থাকে, সেটাও আমি আর.এস. আগরওয়ালই ফলো করেছিলাম। আর জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে সেটা আমি মূলত ডেলি নিউজ পেপারটা তো ফলো করতামই, আর তার সাথে সাথে বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন স্টাডি রিলেটেড যে গ্রুপগুলো ছিল সেই গ্রুপেও যদি কোনো নতুন কারেন্ট অ্যাফেয়ার্স পেতাম সেটাকে আমি লিখে রাখতাম। এইভাবেই আমি প্রিলির জন্য প্রিপারেশনটা নিয়েছিলাম। মেন্সের জন্য প্রিপারেশন যদি বলি, ফর ইংলিশ আমি বলবো আমি পিকে দে সরকারটা ফলো করতাম। পিকে দে সরকারের ট্রান্সলেশন থেকে শুরু করে আরো যা যা কিছু আছে সেটা আমি ফলো করতাম। এছাড়া তো কারেন্ট যে টপিকগুলো জেনারেলি ঘটছে, যেগুলো আমার ধরুন রেল দুর্ঘটনা বা কিছু এই রিলেটেড রিপোর্ট রাইটিংগুলো, সেইগুলিকে লেখা প্র্যাকটিস করতাম। আর হ্যাঁ, আমার যেখানে ভুল টুল হতো বা কোনো পয়েন্ট অ্যাড করতে হতো সেটা আমি বিভিন্ন জায়গায় রেফারেন্স নিতাম, বিভিন্ন ইউটিউব চ্যানেল বা স্টাডি রিলেটেড গ্রুপগুলো থেকে আমি দেখতাম। সেটা দেখে যেখানটা মনে হতো যে না এই জায়গাটা এইখানটা এই লাইনটা এইখানে লিখলে ভালো হতো বা কিছু, তো সেটা আমি সেলফ স্টাডি যখন করছিলাম আমি সেটাকে একটা জায়গায় নোট ডাউন করে রাখতাম, দিয়ে আমি সেইটাকে চেষ্টা করতাম আরো ভালোভাবে লেখার। যেহেতু আমার বেঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল সুতরাং বেঙ্গলির ক্ষেত্রে আমার সেভাবে প্রবলেম হয়নি। বেঙ্গলির ক্ষেত্রেও তাই নিউজ পেপার পড়েছি, যেরকম ইংলিশের আমি প্রিপারেশন নিয়েছি সেম বেঙ্গলির ক্ষেত্রেও আমি সেম ভাবেই প্রিপারেশন নিয়েছি। জিকে অ্যান্ড জিএস যে পার্টটা আছে, জিকে তো আমি বললামই, জিকে তো নিউজ পেপার তো সব থেকে ভালো মাধ্যম, সেটার তো কোনো বিকল্পই হয় না। আর জিএস এর আন্ডারে সবকিছুই পড়ছে, যেমন পলিটি, ইকোনমি, হিস্ট্রি, জিওগ্রাফি, সবকিছুই পড়ছে। 11-12 যে বইগুলো থাকে পলিটিক্যাল সায়েন্সের উপর সেই বইগুলো ফলো করলেই হয়ে যায়। ইকোনমিক্স এর ক্ষেত্রেও তাই। আর হিস্ট্রির ক্ষেত্রে জীবন মুখোপাধ্যায়ের বই তো খুবই ভালো। আর যদি জিওগ্রাফির ক্ষেত্রে বলি, জিওগ্রাফিও হচ্ছে মাজিদ হোসেনের একটা বই আছে, এই বইটা খুবই ভালো। এই বইগুলো মোটামুটি ফলো করলেই জিএস পার্টটা কভার হয়ে যাচ্ছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য রিসেন্ট যে টপিকগুলো হচ্ছে সেইগুলোর সম্বন্ধে একটু জাস্ট ডেসক্রিপটিভ প্যাটার্নে লেখা প্র্যাকটিস করতে হবে, তাতে এক্সাম হলে গিয়ে আমি টপিক দেখে না আমি সমস্যায় পড়তে পারি। মোট কথা আমাকে সব রকম জিনিসের জন্যই আমাকে প্রস্তুত থাকতে হবে। আর আরেকটা যেটা কথা হচ্ছে মেন্সের ক্ষেত্রে, যেটা অনেকেই বলে না, সেটা হচ্ছে মেন্সে অনেকেই আছে যেটা বেঙ্গলি বা ইংলিশের ক্ষেত্রে, যে তারা একটা যে কোনো টপিক সেটাকে খুব ভালোভাবে লিখলো, অথচ অন্য টপিকটা সেটা হয়তো আর টাইম পেলো না, টাইমের অভাবে সে আর ওই টপিকটাকে লিখতেই পারলো না। সেই ব্যাপারটা কিন্তু ভুলেও করবেন না। জানুন না জানুন সব টপিকই কভার করার চেষ্টা করবেন, যেভাবেই হোক মোটামুটি লিখে কভার করার চেষ্টা করবেন। আর যেটা জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের যে আমি পেপারটা বলছি, ওই পেপারটা তো সেম। হয়তো আমার কমন নেই, আমি জানি না, আমি ওটা পড়ে যাইনি, কি লিখবো,
তবুও একটা একটা ধারণা থেকে মোটামুটি ওটা বানিয়ে বানিয়ে কিছু একটা লিখে আসতে হবে। মোট কথা পিএসসির এক্সামে কোনো কোশ্চেন ছেড়ে আসা যাবে না, সব কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। অন্তরা অনেক ভালো করে সবকিছু ডিটেলসে বললেন। তো লাস্টে আমি তোমার থেকে জিজ্ঞেস করবো অন্তরা, যে মিন্স চাইবো যে তুমি কিছু অ্যাডভাইস আমাদের সিনসিয়ার অ্যাসপিরেন্টসদের জন্য যদি দিতে পারো। আচ্ছা, এখন যারা প্রিপারেশন নিচ্ছে আমি মূলত তাদের জন্যই বলতে চাই যে যারা মূলত পিএসসির পরীক্ষার জন্য প্রিপারেশন নেয়, ডাব্লিউবিসিএস হোক মিসেলিনিয়াস হোক, তাদের কাছে এইটার জন্য আলাদা করে প্রিপারেশন নিতে লাগে না, ওই প্রিপারেশনটা নিলেই কভার হয়ে যায়। তবে হ্যাঁ, এটার জন্য যেটা আরেকটা পার্টে কভার করতে হয় সেটা হচ্ছে নিউট্রিশন পার্টটাকে খুব ভালো করে একটু দেখে নিতে হয়, কারণ এটাতে এইখানে একটু নিউট্রিশন পার্টটার উপর জোর দেওয়া হয়, তাই নিউট্রিশন পার্টটা যেন একটু ভালো করে দেখে নেয়। আর আরেকটা কথা হচ্ছে যে ডেসক্রিপটিভ রাইটিং, মানে কবে নোটিফিকেশন বেরোবে তার অপেক্ষা যেন বসে না থাকে, প্রিপারেশনটা যেন স্টার্ট করে দেয়। প্রিপারেশন কখনোই বিফলে যায় না, আজকে এই পরীক্ষা না হোক অন্য যে কোনো পরীক্ষার জন্যই এই প্রিপারেশনটা কিন্তু কাজে লেগে যাবে। আর ডেসক্রিপটিভ রাইটিং কিন্তু অতি অবশ্যই প্র্যাকটিস করতে হবে, টাইম ধরে ডেসক্রিপটিভ যাতে কমপ্লিট করে আসতে পারে পরীক্ষার হলে সেইভাবেই কিন্তু প্রিপারেশন নিতে হবে। তো থ্যাংক ইউ অন্তরা, তুমি আজকে এলে, তুমি টাইম দিলে from your busy schedule, and এটা just a small token of honor for you on behalf of Captain Squad and Expedition Science Club. So this is for you. Thank Thank you so much for giving this opportunity and thanks for this memento. Thank you.